ঢাকা সিলেট মহাসড়ক যেমন রয়েছে এখানে বাস ট্রাকের চাপ, তেমনি রয়েছে গাড়ি টেনে যাওয়ার মতো ফাঁকা রোড। কোথাও রয়েছে দুই পাশে হাওরের মাঝে রোডের সৌন্দর্য, কোথাও ধুলোবালিতে ঘেরা তপ্ত মহাসড়ক, কোথাও বাসের সাথে অনবরত দৌড়াদৌড়ি, তো কোথাও শত শত যানবাহনের অসীম ধৈর্য পরীক্ষা নেওয়া সীমাহীন জ্যাম। কোথাও তার সুন্দর সবুজে ঘেরা ঠান্ডা শীতল সড়ক, আর কোথাও অদ্ভুত রকমের বাজে রাস্তা। এক্স্যাক্টলি এমন সবকিছু মিলিয়েই ছিল আমার ফার্স্ট লং রাইড। প্রশ্নটা হলো, আপনারা এসব দেখবেনই বা কেন? সেক্ষেত্রে আমি বলবো ভিডিওটা শুধু তাদের জন্যই যারা একজন রুট লেভেল থেকে শুরু করা মোটোব্লগারের ফার্স্ট লং রাইড দেখতে চান, সাথে উপভোগ করতে চান মহাসড়কে তার বাইক চালানোর অভিজ্ঞতায়। আর গন্তব্য সেটা না হয় থাকলো ভিডিওতে। তো অডিয়েন্স, কথা না বাড়িয়ে চলেন আমাদের আজকের যাত্রা শুরু করি। সকালবেলা সুন্দর আবহাওয়ায় আজকে আমরা যাচ্ছি ঢাকা সিলেট মহাসড়কে। কোথায় যাচ্ছি সেটাই দেখার বিষয় আর কি। এটা আমার ফার্স্ট লং রাইড, সে কারণেই আপনাদেরকে সঙ্গে নিয়ে সামনের দিকে আগাচ্ছি। দেখি একজন বিগিনার কি কি উপহার দিতে পারে আপনাদেরকে। তা চলেন আমরা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। So hello dear guys, this is Shoykot. Welcome to my YouTube channel Talking Biker with a new motovlogging video. আশা করতেছি মহান সৃষ্টিকর্তার কৃপায় আমার সকল পুরাতন এবং নতুন অডিয়েন্স সবাই ভালোই আছে। তো একজন বিগিনার রাইডারের প্রথম লং ট্যুর, তাও ঢাকা সিলেটের মতো হাইওয়েতে, সেক্ষেত্রে আশা করি দেখানোর মতো অনেক কিছুই আপনাদেরকে থাকবে। যেহেতু সকালবেলা ফাঁকা রোড, তাই দেরি না করি একটু টাইনে যাই। সামনে যে কথা হবে আপনাদের সাথে, কি কি দেখলাম, কি কি ফেস করলাম। চলেন তাইলে, আর দোয়া করবেন যেন সুষ্ঠুভাবে রাইডটা শেষ করে আবার ফিরে আসতে পারি। দেখা যাক কতজন ওয়েল উইশার আছে আমার ফ্যামিলির মধ্যে। হানি পরিবহন হানি হয়ে গেছে, হানি। চলেন তাহলে কথা না বাড়ায় একটু টাইনে যাই। যেহেতু আমরা গাজীপুর থেকে রাইড করতেছি, তাই আমরা প্রথমেই যাব হলো নরসিংদীর রোডে। এখানে গাজীপুর থেকে একটা বাইপাস রোড আছে, এখানে রোডের কন্ডিশন ভালো। এটা বলে গাজীপুরের মাঠটা রোড। তো সেই রোড থেকেই আমরা যাচ্ছি সোজা নরসিংদী। এরপর ওখান থেকে আমরা চলে যাব সামনের দিকে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জের ওই সাইডটায়। অত তো চিনি না, ম্যাপ দেখে দেখে যাচ্ছি। আপনাদেরকে জানাবো কোথায় আছি না আছি। যেহেতু নতুন রাইডার, চেষ্টা করব 50-60 কিলোমিটার পর পর একটা ব্রেক দেওয়ার জন্য, কেননা প্রেশার নেওয়া যাবে না। নতুন রাইডার হিসেবে লং রোডে প্রেশার নিলে এই জিনিসটা খুবই খারাপ হবে আমার জন্য আর আপনাদের জন্য। রোডের কি অবস্থা, এত ভাঙাচুরা, এত ভাঙাচুরা। তো পরিবেশটা ভালো, ওই চারপাশে পুরো সবুজের একটা ছায়া আটকায় রাখছে রোডটাকে। এখন পর্যন্ত অঠম আমাদের অত দেখা পাওয়া যায় না, এই রোডটা মোটামুটি ফাঁকাই আছে, টাইনে একটু শান্তিই পাইতেছে। আবহাওয়ার অবস্থা খুবই খারাপ, সারা রাত বৃষ্টি ঝরছে। সকালে দেখা যায় যে এখন পর্যন্ত একটু রোদের দেখা আছে, কতক্ষণ থাকবে কে জানে, ঠিক মতো বলা যাচ্ছে না। যদি রোড থাকে একজন নতুন রাইডারের জন্য, তো রাস্তা শুকনা থাকা মানে হলো খুবই ভালো বিষয়। সেই 23 সাল থেকে ইউটিউবে ভিডিও বানাচ্ছি। প্রথম দিকের ভিডিওগুলো যথেষ্ট আজাইরা উদ্ভট টাইপ ছিল। পরে যখন বাইক কিনলাম তখন থেকে সুন্দর মতো গুছানো ভিডিও দেওয়া শুরু করছি। বাট আমি অতটা গুছানো না হলেও ইউটিউবে আমার যে মোটোব্লগিং এর জার্নিটা, সেটা যথেষ্ট গোছানো হইতে যাইতেছে। কেন সেটা একটু বলি আপনাদেরকে। রাইড করতে করতে আমি প্রথম কি বাইকের ইনফরমেশন শেয়ার করেই আমার ইউটিউব চ্যানেলটা দাঁড়ানো। মূলত 3টা বেজের উপর আমি ইউটিউব চ্যানেলটা টিকায় রাখছি। সেটা হলো রাইড, রিভিউ অ্যান্ড শেয়ার। রিভিউ করি টুকটাক, বাইক সামনে পাইলে রিভিউ করি, আর শেয়ার তো শেয়ারই। আর রাইড করতেই প্রথম বেরোইলাম লং রাইডে। তো আমার টার্গেট ছিল সামনে যে পুজোর পরে একটা লং রাইডে বের হব। এখন কোথায় আছি? ইটা খোলা, দুবুরিয়া বাজার। তো আমার চেষ্টা ছিল ওই সময় একটা লং রাইডে যাব, কিন্তু আসলে হয় কি, নতুন রাইডার লং রাইডে যাওয়ার আগে একটা সেমি লং রাইড দিলেই হাত অনেক ক্লিয়ার হয়। তা সেক্ষেত্রে মহান সৃষ্টিকর্তা আমার একটা এরকম সুযোগ আইনে দিছে সামনে, যেখানে আমি মোটামুটি আজকে একটা 150-160 কিলোর রাইড করব। সেক্ষেত্রে দেখি ভালোভাবে মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে পৌঁছাইতে পারি কিনা। আর এই রাইডটা করার ফলে আমার অনেকটাই আমাদের হাইওয়ে সম্পর্কে স্কিল বাড়বে, সেটাই আসলে দেখার বিষয়।
যে এই ছোটোখাটো মোটো ব্লগার আসলে ক্যাপাবল কিনা। লং রাইডে বাইক নিয়ে যাইতে গেলে আসলে অনেক সেফ অ্যান্ড এক্সপার্ট না হইলে যাওয়াটা খুব রিস্ক থাকে, কেননা এই 2 চাকার বাহন আর এই রোডের যে গঠন সেটা বাংলাদেশের ক্ষেত্রে খুবই অদ্ভুত, বুঝছেন। তা সেক্ষেত্রে যথেষ্ট এক্সপিরিয়েন্সড এবং বুঝদার না হয়ে সামনের দিকে না আগানোটাই শ্রেষ্ঠ মনে করবো। আমি আসলে একটা জিনিস খেয়াল করলাম, বুঝছেন, মোটো ব্লগিং বলেন আর সব দিকেই বলেন, যারা একবার সাকসেস হয়ে যায় তারা কেউই আপনাকে একটু হলেও হেল্প করতে চাবে না বা কোনো আইডিয়া দেবে না। আমি এমন কোনো মোটো ব্লগার নাই, বলা উচিত না, যাদের নক দিছি টুকটাক যে একটা রাইডে যদি জয়েন করা যায়। বাট কি শুনে কার কথা, এখন এমন একটা সার্কেলে পড়ছি আসলে সেখানে বাইক নিয়ে ট্যুর করাটা, ওরকম পার্টনার পাওয়াটা আমার জন্য একটা জুলুম হয়ে দাঁড়াইছে। তা কি করার, সেই বাইক কেনার শুরু থেকে ছোট ভাই ছিল, সেই আছে, তারে নিয়েই আজকে যাচ্ছি ঢাকা সিলেটের দিকে। দেখা যাক কতটা ভালোভাবে যাইতে পারি। এই কারণেই সবসময় ছোট থেকে বড় হইলে নিজেরই কাজকর্মের মাধ্যমে উঠতে হয়, বুঝছেন, কেননা কেউই আপনাকে সামনের দিকে টাইনে উঠাবে না। আর যখন সামনে উঠবেন তখন কত মানুষজন আসবে, তাই না। আমার চ্যানেলে যদি সেরকম কোনো অডিয়েন্স থেকে থাকে তাহলে বুঝতে পারবো আর কি। এই যে সামনের বাস আসতেছে, দেখি চাপ টাপ দেয় কিনা। আমরা এখন চলে আসছি শীতলক্ষ্যা নদীর উপরে। এই সেতুটার নাম ঠিক বলতে পারতেছি না, বাট নদীটা ম্যাপে দেখাচ্ছে যে এটা শীতলক্ষ্যা নদী। অনেক বড় একটা সেতু, নিচে শীতলক্ষ্যা নদী দেখা যাচ্ছে। একটা ড্রোন খুব মিস করি আমি আসলে ট্যুরে বেরোইলে, বুঝছেন। এটা সাবস্ক্রাইব করেই দেন না একটু, নতুন একটা মোটো ব্লগারের একদম বিগিনার জার্নি থেকে শুরু করে সব কিছুই তো দেখতে পাবেন। এই সেতুতে কি টোল আছে? আমরা গাজীপুর সড়ক বিভাগ অতিক্রম করছি, এখন নরসিংদীতে যাই আমাদের ফার্স্ট ব্রেক দিব। নাস্তা করি নাই সকালের, খিদাও লাগছে। টোল তো নিল না, ও টোল তো আস। একটু খোলেন এটা। এই হলো অবস্থা টোলে। বাইকের কোনো দাম নাই এই জায়গায়, তাহলে বাইকের টোল নাই কেন? বাইক যদি ডিটেক্টই না করতে পারে। এখন রোডটা সুন্দর আছে, রিল্যাক্সে টাইনে যাব। এই রোডের মধ্যে এই গাট্টা গুট্টা দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। রোড আসলে একটা হিলিং করে দেয়, মনটারে শান্তিতে বইরা দেয়। চলেন আগাই বক বক না কইরা। আমি যদি বক বক শুরু করি তাহলে এই ভিডিও আধা ঘন্টা ছাড়া যাবে। সেফলি রাইড করতে হবে, কোনো তাড়াহুড়া নাই। চলে এসে কোন জায়গায় এটা? এটা কি মোড় ভাই? ইটা খোলা মোড়, এদিকে ভৈরব, হবিগঞ্জ তো এদিকেই। ঠিক দিকে যাচ্ছে না ওদিকে? বাবা রে বাবা, ইটা খোলার রোড তো বিচ্ছিরি অবস্থা। বড় বড় রাঘব বলদের সাথে দেখা হয়ে গেল, এখন তাদের সাথে রাইড হবে। ঢাকা বিয়ানী বাজার, ব্রাহ্মণবাড়ি। এই জায়গায় হবিগঞ্জ লেখা আছে নাকি দেখতো? ইয়েস, উই আর ইন ঢাকা সিলেট হাইওয়ে। সামনে আছে ভাই ভাই, কোনো চিন্তা নাই। আমাদের ইঞ্জিন 40 কিলো রানিং, তাও এখনো গরম হয় নাই। দ্যাটস এ গুড সাইন অফ পালসার N160। মা গো, ওরা তো আমার অকাত দেখা দেবে এখন। তো ভালো, এখন তো যাই 250 সিসি মিস করতেছি যাতেই আমি। ওকে তো ওভারটেক করার কোনো সুযোগই দেই না আমি। এই ভাই ভাই যদি এমন টানে তাইলে তো ধরেন আমরা নাই এই অঞ্চলে।
সবসময় ট্রাই করতে হবে ওকে চাকা বরাবর যাইতে, কেননা ওরা তো ভাঙাচোরা অ্যাভয়েড করবে আর আমারও করতে হবে। ও মোটামুটি ভালো গতিতেই আছে, এইটার পিছই যাই। গর্ত গর্ত দেখছো যে একটা, এই তো ঢাকা সিলেট হাইওয়েতে রাইড করা খুব টাফ। চলেন আজকে আমরা আমাদের ডেস্টিনেশন নিয়ে কথা বলি। ঢাকা সিলেট হাইওয়েতে রাইড করতে করতে আমাদের আজকে ডেস্টিনেশন হলো হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ। সেইখানেই আমার ছোট ভাইয়ের একটা ভাইবা আছে, সেটাকে উদ্দেশ্য করেই আজকে আমাদের গন্তব্য দিকে। চেষ্টা করবো হবিগঞ্জে নাকি কিছু দৃষ্টিনন্দন জায়গা আছে সেটা দেখানোর জন্য আপনাদেরকে। জানি না কতটুকু পারবো, প্রমিস করতে পারলাম না, কেননা প্রথম লং রাইডে যাচ্ছি। অলরেডি কতটুকু চালাইছি, 50 কিলো চালাই ফেলাইছি, আরও 100 কিলো বাকি আছে আমাদের ডেস্টিনেশন। দেখা যাক যাই ওদিকে। এখন পর্যন্ত সকালের নাস্তাটা করা হয় নাই। ও এদিক দিয়েও তো কিশোরগঞ্জ যাওয়া যায়, দেওয়া যায় ময়মনসিংহ কিশোরগঞ্জ। এদিকে মনে হয় 4 লেনের প্রকল্পের কাজ রানিং আছে। রোড যেমন ফাঁকা, এখন টান দিলেই সামনে পুলিশ না বাঁধে। তো আজকে আমরা হবিগঞ্জে স্টে করব, কেননা আজকে যে কালকে হলো আমার ছোট ভাইয়ের ভাইবা। হাইওয়েতে রাইড করার আসলে একটা ফিল কাজ করে। তা এখন পর্যন্ত সবচাইতে বড় যে সমস্যাটা ফেস করছি সেটা হলো এই ভাঙা চূড়াগুলো, বুঝছেন। এই গর্তগুলায় পড়লে কন্ট্রোল রাখা তো খুব টাফ, আর যখন হাই স্পিডে টানের পরে যাবেন তখন তো আরও কষ্টদায়ক হয়ে যাবে ব্যাপারগুলা। নাস্তা করতে হবে, 60 কিলো চলে ফেলাইছি অলরেডি, আরও 100 কিলো বাকি। এই কি অবস্থা, কিছু দূর চলি আর জ্যাম পড়ে যায়। সিএনজি দাপায় বেড়া এই রোড দেখা যায় তো। ইটাখোলা মোড় পার হওয়ার পর যখন আমরা ঢাকা সিলেট মহাসড়কে উঠে যাই তখন আমরা রোডে তেমন কোনো সমস্যা হয় না। এই সবচেয়ে বেশি যে জিনিসটা যন্ত্রণায় ভোগাইছে সেটা হলো ঢাকা সিলেট মহাসড়কের এই যে ছোট ছোট খানাখন্দগুলো। আসলে 2 চাকার যান, এটা এতটাই ব্যালেন্স ভাবে চালানো লাগতেছে, কেননা এইসব খানাখন্দের মধ্যে যদি পড়ে ভাঙাচোরার মধ্যে তাইলে ব্যালেন্স রাখাটা খুবই টাফ হয়ে যাবে। তো যাই হোক, এরপর আমরা চলে আসি ভৈরব বাজারে। ভৈরব বাজারে এসে আমরা খাওয়া দাওয়া করে নেই, এখানে ব্রেকফাস্ট সারি। তো এরপর ভৈরব সেতু সামনে আছে, আপনারা দেখতে পারবেন। আর ঢাকা সিলেটের যে ভয়াবহ জ্যাম ভৈরব পার হলে সেটা এখনো টোটালটাই বাকি, তাই ভিডিওটা স্কিপ না করে অনুরোধ থাকলো সামনের দিকে দেখার। আর এই পর্যায়ে এসে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই জানাতে পারেন। কত রে, 10 টাকা না? কত ভাই, যাবো? স্লিপটা নে। 10 টাকা টোল দিয়া উঠে গেলাম ভৈরব সেতুতে। সিলেট 150 কিলো। আনফর্চুনেটলি আমরা সিলেটে যেতে পারতেছি না, কারণ উই আর ফ্যামিলি ম্যান। আমরা এখন ভৈরব সেতু দেখাবো আপনাদেরকে একজন নতুন মোটো ব্লগারের চোখে। 10 টাকা দিয়ে আমরা উঠে যাচ্ছি মেবি ভৈরব সেতুতেই। ও বাবা, এই পাশে তো আলাদা রেল সেতু আছে, একটা লালনসা সেতুর ভাইব পাইতেছি। জোস লাগতেছে, জোস। আসলে বিং এ মোটো ব্লগার ইজ টু গুড when you touch the road। না ভালোই, ঠিকই আছে, সুন্দর। এরকমটা রাইড করতে বললে তো ভালোই লাগতো। সেই সেই
স্বাগতম চেয়ারম্যান জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়ায় ঢুকে গেলাম আমরা। হাইওয়েতে চালায় এই শান্তি, একটু রিল্যাক্স, একটু ব্রেক। আর বাইক থাকলে তো ব্রেক নেওয়াটা কোনো ব্যাপারই না। কোন দিকে বাবারে বাবা, এই কোন রোডে আইলাম? একটু প্রশংসা করছি দে, এই অবস্থা। বাবা রে বাবা, ওরে বাবা, এই কেমন রোড রে বাবা! এই জ্যাম দেখছো? এই পাশের জ্যামটা দেয়া আছে। এই নাইলে ঢাকা সিলেট হাইওয়ে। ওরে বাবা, কি অবস্থায়! তো ওভারটেক করতেও ভয় লাগতেছে। এই তাইলে সেই ভৈরবের জ্যাম, যেটা আমি বিভিন্ন ভিডিওতে দেখতেছিলাম। জাস্ট একবার দেন কি অবস্থা! বাসগুলো যে কখন যাবে তারাই জানে ভালো। এই হলো অবস্থা। বাবারে বাবা, কি জ্যামে! জ্যাম তো শেষই হয় না এদিকে, এত জ্যাম। এই দাঁড়ায় রয়েছে কেন রোডের মাঝখানে? এই জ্যামের শেষ কোন জায়গায় এটা একটু দেওয়া লাগবে। বাবা, জ্যামের শেষ নাই। দেই এই জ্যামের শেষ পর্যন্ত ভিডিও কন্টিনিউ করব, যাতে আপনারা একটা আইডিয়া পান যে এই জ্যাম কেমন জ্যাম। যত দূর চোখ যায় তত দূর জ্যাম আর জ্যাম। এই কি সব মনে হয় কই যায় এরা? ও মনে হচ্ছে নিকলি হাওড়ে চলে এসেছি সুনামগঞ্জের মধ্যে। আমরা ঢাকা সিলেট হাইওয়ে রেখে ভৈরব থেকে হাতে বাঁ দিকে ঢুকছি। এই রোডটা একটু রিল্যাক্সিং রোড, এই কারণে এদিকে ঢোকা। তো যা ওয়েদার রে ভাই, দুই পাশের আবহাওয়াতে ক্যামেরাটা অন করলাম আপনাদের সাথে। যা জ্যাম ছিল, যে জায়গায় স্টপ করছি ওর পরেও মিনিমাম 20 মিনিট জ্যাম ঠেলা লাগছে। যা অবস্থা! আরে এই আশেপাশেই মনে হয় সুনামগঞ্জ নাকি? ওইটা আর অস্বাভাবিক কিছুই না। ঢাকা সিলেট মহাসড়কে যে জ্যামের অবস্থা, তার শেষ যে আসলে কোথায় সেটা নিজেও খুঁজে পাচ্ছিলাম না। তাই ভাবলাম এই জ্যামটা যত তাড়াতাড়ি সম্ভব অতিক্রম করে একটু সামনের দিকে এগিয়ে যাই। তা আমাদের এই জ্যাম শেষ হয়েছিল কুট্টাপাড়া এসে। সেখানে এসে ঢাকা সিলেট মহাসড়ক দুই দিকে দুই ভাগ হয়ে গেছে। একটা সরাইলের রোড আর একটা ঢাকা সিলেট মহাসড়ক, দুইটাই গিয়ে উঠবে একটা হবিগঞ্জ আর একটা শায়েস্তাগঞ্জ। তা আমাদের ডেস্টিনেশন যেহেতু আজকে হবিগঞ্জ, তাই আমরা ঢাকা সিলেট মহাসড়কের জ্যামের অবস্থা দেখে সরাইলের এই রোডে চলে আসি। এই রোডের পরিবেশটা যথেষ্ট সুন্দর, সবুজে ঘেরা, চারদিকে নদী আছে, ভালোই লাগতেছিল এখান থেকে বাইক রাইড করতে। তো চলেন আমরা রাইড করতে করতে একবারে হবিগঞ্জ শহরে গিয়ে আপনাদের সাথে কথা হবে। আমরা আছি বানিয়াচং হবিগঞ্জে। 4 কিলো হইলো আমাকে ডেস্টিনেশন। তো এই পেট্রোল পাম্প খোঁজা লাগবে। ভাইজান পেট্রোল পাম্প কই পাবো? পেট্রোল পাম্প তাই? কত দূর এই রোডে? কত দূর? কত 10 কিলোর মধ্যে পাবো? তেল লাগতো, যাবো এই কাছেই। হ্যাঁ যাবো ওই ধান গবেষণা ইনস্টিটিউট। সামনে পাম্প না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। সিলেটে মানুষ, হবিগঞ্জের মানুষ অনেক হাম্বল। উনি সাইডে এসে জিজ্ঞাসা করলো কি লাগবে না লাগবে, পাম্প পায়ে গেছি। তুই বলে পাম্প দেওয়াস না? তোরে তো কিছুই ম্যাপে কয় না। ও মা গো, ফুল করো, ফুল পুরা বড় যদ্দূর যায়। জিরো টিরো করে দিলেও আবার আগেরটাও আমার মধ্যে চালাই দিও না। হ্যাঁ দেও, দেখছি তোমরা আর কই যাও। কটটুক ঢুকছে 13.12। ভাগ দে তো সাহেব, ক্যালকুলেটর যা। মাইলেজ তো মনে হয় কম পাইলাম। 488 ভাগ 13.12। হ্যাঁ 13.12, 37। এয়ার ফিল্টার চেঞ্জ করে কি লাভটা হইলো বুঝলাম না তো। 37 পাইলাম মাইলেজ, 310 করে। হাইওয়েতে চালায়ও তো মন মতো মাইলেজ পাইলাম না। আমরা আমাদের ডেস্টিনেশনে চলে আসছি। এখন একটু রুমে যে দেখি কি রুম পাই। রুমে যে আগে ফ্রেশ হইতে হবে। আপনাদেরকে ধান গবেষণা ইনস্টিটিউটের গেটটা দেখাই আগে, চলেন তাহলে। এই যে ধান গবেষণার গেট। হাইওয়ের একদম পাশেই। কেউ কি আছে? গেস্ট হাউসে যাবো ভাই। হ্যাঁ কোন জায়গায় গেস্ট হাউস? একদম সামনে যায় বামে না ডাইনে? আচ্ছা, সুন্দর পরিবেশ। ধান গবেষণায় ধানের গবেষণা চলছে। একদম পাক্কা 140 কিলো। এইটাই মনে হয় গেট। হ্যাঁ অতিথি ভবন। তাহলে ঢুকে ভিতরে ঢুকে আপনাকে দেখাচ্ছে কি অবস্থা। বর্তমান সময়ে শরীর কইতাছে যে পশ্চাৎ দেশে আর ব্যথা দিও না প্রিয়, আর মন বলতেছে আইসা এত দূরে ঘুরবা না, তা কি হয়? তো সব বাদ দিয়ে আমরা এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে। আমরা যেহেতু সাড়ে আসছি, দুপুরে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, রাত্রে হয়তো এখানে খেতে পারবো। আমি আজকে বুঝতেছি মানুষজন ভাইজার ক্লিনার কেন ইউজ করে। এতক্ষণ রাইড করে আমার ভাইজারের অবস্থা একটু বেগতিক হয়ে গেছে। আর বালুকণা ঢুকলেই চালাইতে কষ্ট হয়ে যায়। দেখি খাওয়ার জন্য হবিগঞ্জ শহরের দিকে যাচ্ছি। এদিকে খাওয়ার তো হোটেল টোটেল কিছু পাবো না মনে হয়। অচেনা জায়গা, নতুন শহর, নতুন রোডে বাইকের চাকা ঘুরতেছে। একজন বিগিনার রাইডার বা মোটো ব্লগারের ফিলিংসটা আপনারা বুঝতে পারবেন যখন আপনি একজন বাইক লাভার হবেন। এছাড়া এটা বোঝা কোয়াইট ইম্পসিবল। আমার খুব খারাপ লাগে, কি মানে খুব মেজাজ খারাপ হয় কোন ক্ষেত্রে জানেন, যখন ভাবি এই যে অটো, কে যে এই অটো আবিষ্কার করলো রে ভাই। এর চাইতে সিএনজিও ভালো, তাদের গতির সাথে একটা সামঞ্জস্যতা মিল আছে, কিন্তু অটো আসলে কোনো দিক দিয়ে আমি বুঝি না। আসলে চায়নারা এমন এক জিনিস আবিষ্কার করে থুয়ে গেছে, এক দিছিল করোনা ভাইরাস আর সেকেন্ড দিছে অটো।
হাই রে জ্বালা, যারা গাড়ি চালায় তারা বোঝে যে কি একটা অবস্থা। চলেন তাহলে দেখি কোন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা যায়, খিদা লাগছে প্রচন্ড। দুপুরের খাওয়াটা শেষ করে গেস্ট হাউসে একটু রেস্ট নিয়ে বিকেলে বের হয়েছিলাম একটু ঘুরতে। অচেনা জায়গা, কাজের জন্য আসা, তাই দেখানোর মতো ওরকম কিছুই পাইনি। এরপরেও একটা সাজেশন থাকলো আপনাদের জন্য, যারা হবিগঞ্জের এদিকটায় আসবেন তারা হবিগঞ্জ থেকে বানিয়াচং যাওয়ার এই রোডটা একটু হলেও রাইড করবেন, আশা করি মোটেও নিরাশ হবেন না। তো এই ছিল আমার প্রথম লং ট্যুরের অভিজ্ঞতা। ভিডিওটা আশা করি যারা মোটোব্লগ লাভার তাদের ভালোই লাগবে। সমস্যাটা হলো যারা আমার কক্সবাজার ট্যুর ব্লগটা অসম্ভব রকমের পছন্দ করেছেন তারা তো আবার মোটোব্লগ লাভার না। সেক্ষেত্রে আপনারা যারা কষ্ট করে এই ভিডিওটা দেখেছেন এতদূর পর্যন্ত তারা অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী ট্যুর আপনারা কোথায় দেখতে চান। আর মোটোব্লগ লাভাররা চাইলে আমার কক্সবাজারের ট্যুরের ভিডিওটা দেখে আসতে পারেন, আশা করি ভালোই লাগবে। লিঙ্ক ভিডিও শেষেই চলে আসবে। তো আজকের ভিডিও আর লেন্দি করতেছি না, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। বাই দ্য ওয়ে, ঢাকা সিলেট মহাসড়কের যেই পার্টটা আজকে দেখাই নাই সেটাই পরবর্তী পার্টে থাকবে আপনাদের জন্য। কেউ যদি এক্সাইটিং ফিল করেন তাইলে অপেক্ষা করবেন আমার পরবর্তী ভিডিওর জন্য, শীঘ্রই চলে আসবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা। সাম্পানে খাওয়া দাওয়ার মান সুন্দর। হবিগঞ্জ শহরে আপার ক্লাস রেঞ্জে একটু খাওয়া দাওয়ার প্রাইস